চারিদিক গাছগাছালিতে ভরপুর রয়েছে। এখানে স্ট্যাচু রয়েছে একটা। লোকেশনটা কিন্তু দারুণ, খুব সুন্দর। এখানে পাহাড় আর সমুদ্র মিশেছে, সেরকম একটা লোকেশনে এই পার্কটা করেছে। লাইট হাউস এর ওপরে উঠে আমাদের ভিউটা দেখতে হবে। এখান থেকেই মানে ডলফিন নোজটা দেখা যায়। দেখুন কি বিশাল, এটা হচ্ছে কুরসুরা। এই সাবমেরিনটার নাম হচ্ছে কুরসুরা সাবমেরিন। দেখুন কত সুন্দর মূর্তিটা। চার্চের ঠিক পাশে এই হলো ঋষিকন্যা বিচ। দেখুন পাহাড় আর সমুদ্র একসাথে, একটা অন্যরকম একটা হিস্টোরিক্যাল ফিলিং আসছে। এখন আমরা আছি কৈলাসগিরিতে। ওয়েলকাম টু ভাইজ্যাক। বিশাখাপত্তনম বা ভাইজ্যাক হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী। এটি অন্ধ্রপ্রদেশের সর্বাধিক জনবহুল ও বৃহত্তম শহর। শহরটি পূর্বঘাট ও বঙ্গোপসাগরের উপকূলের মাঝে অবস্থিত। যদি পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে চান তাহলে এই বন্দর শহরে আপনাদের অবশ্যই আসতে হবে। এই ভাইজ্যাকেই আপনি দেখতে পাবেন নীল সমুদ্রের আঁচড়ে পড়া ঢেউ, আর অপরদিকে থাকবে সবুজে ঢাকা পাহাড় আকাশের বুকে দাঁড়িয়ে আছে। একদিকে পূর্বঘাট পাহাড়ি অঞ্চল আর অন্যদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি। এই ভিডিও থেকেই জানতে পারবেন কলকাতা থেকে ভাইজ্যাক পৌঁছাবেন কিভাবে, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, সব সাইট সিনগুলির প্রবেশ মূল্য কত, তার A to Z তথ্য। আমরা কিন্তু ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালিও ঘুরতে গেছিলাম, তবে আরাকু সম্পর্কিত সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে না। আরাকু সাইট সিন, কিভাবে কাচের ট্রেনে করে আপনারা আরাকু যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, তার একটি ডিটেলস ভিডিও আমি আলাদা করে শেয়ার করব। তার থেকে আপনারা আরাকু ভ্যালি ঘোরার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ভাইজ্যাক সম্পূর্ণ ঘুরতে গেলে কিন্তু হাতে 3 রাত আর 4 দিন আপনাকে অবশ্যই রাখতে হবে। 3 দিন ভাইজ্যাক ঘুরতে আর 1 দিন আরাকু ভ্যালি ঘুরতে। এর থেকে কম দিনে যদি আপনাদের ভাইজ্যাক ঘুরতে হয় তাহলে কিছু না কিছু জায়গা আপনাদের মিস হবেই হবে। তাই ভাইজ্যাক ঘুরতে গেলে অবশ্যই আপনাকে হাতে টাইম নিয়ে আসতে হবে। এবার চলুন আমাদের ভাইজ্যাক ভ্রমণের ট্যুর প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করি। কলকাতা থেকে ভাইজ্যাক যাবেন কিভাবে? দিনটি ছিল 21 জানুয়ারি 2025। আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন ছিল বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। 22807 MAS সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি সাঁতরাগাছি থেকে 5:55 ছেড়ে বিশাখাপত্তনম পৌঁছায় সকাল 7টা। এই গাড়ি করে আমরা এই বন্দর নগরীতে পৌঁছে গিয়েছিলাম। কলকাতা থেকে যে সমস্ত ট্রেন বিশাখাপত্তনমের উদ্দেশ্যে যায় তার মধ্যে 12663 হাওড়া TPJ সুপারফাস্ট এক্সপ্রেস, 12841 করমণ্ডল এক্সপ্রেস, 22807 মাস সুপারফাস্ট AC এক্সপ্রেস এবং 22817 হাওড়া মাইসোর এক্সপ্রেস। এই 4টি ট্রেনের মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে আপনারা বিশাখাপত্তনম পৌঁছে যেতে পারেন। এই সমস্ত ট্রেনগুলো ছাড়াও হাওড়া, শালিমার বা সাঁতরাগাছি থেকে আরও বেশ কয়েকটি ট্রেন রয়েছে যেগুলি আপনাকে বিশাখাপত্তনম পৌঁছে দেবে। তবে সবসময় চেষ্টা করবেন রাতের ট্রেন ধরে আপনারা পরের দিন যাতে ভোর 5টা থেকে 7টার মধ্যে বিশাখাপত্তনম পৌঁছে যেতে পারেন এবং ওই দিনটিও আপনাদের সাইট সিনের জন্য ইনক্লুড করতে পারেন। স্টেশনে পৌঁছে বাইরে দেখতে পাবেন একটি অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আপনারা অটো নিয়ে আপনাদের বুক করা হোটেলে পৌঁছে যেতে পারেন। এবার আসি থাকবেন কোথায়। সবসময় চেষ্টা করবেন আরকে বিচের সামনে হোটেল নেওয়ার, কারণ সেখান থেকে লোকাল সাইট সিনগুলি আপনারা পায়ে হেঁটেই কভার করে নিতে পারবেন। বিশাখাপত্তনম স্টেশন থেকে আরকে বিচ কিন্তু মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা আরকে বিচের সামনে একটি লজ ভাড়া করেছিলাম, যেটি আরকে বিচ থেকে মাত্র 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। এখানে আমাদের দুজন অ্যাডাল্টের জন্য মাথাপিছু 500 টাকা করে ভাড়া নিয়েছিল পার ডে। রুমটি ছিল নিট অ্যান্ড ক্লিন এবং হোটেল ওনারও ছিলেন খুবই হেল্পফুল একজন মানুষ।
আমি হোটেল মালিকের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম এবং হোটেলের অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আরকে বিচের ধারে বেশ কিছু বাঙালি হোটেলও পেয়ে যাবেন, যেমন ধরুন নিরালা সৈকতে হোটেল সোনার বাংলা। তো আপনারা চাইলে এই দুটি বাঙালি হোটেলের মধ্যে যে কোনো একটাতে আপনারা স্টে করতে পারেন। বিশাখাপত্তনমে কিন্তু সব জায়গায় বাঙালি খাবার পাওয়া যায় না, তাই এখানে ঘুরতে এসে যদি আপনারা বাঙালি খাবার খেতে চান তাহলে এই দুটি হোটেলে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবার আসি কোথায় ঘুরবেন। তো চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি ভাইজ্যাক পৌঁছে ডে 1-2 আমরা কোথায় করেছিলাম। আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমরা বাইক রেন্ট করে ঘুরেছিলাম। যেখান থেকে আমরা বাইক রেন্ট নিয়েছিলাম সেটি ছিল বিশাখাপত্তনম স্টেশনের একদমই পাশে। আমি এদের নাম ও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শেয়ার করে দিলাম। দেখুন বন্ধুরা, এই বাইকটা আমরা নিয়েছি, আমরা এখন বাইকে করে ঘুরছি। আমাদের সেন্টারটার নাম কি? মিস্টার বাইকস থেকে আমরা নিয়েছি, স্টেশনের একদম পাশেই রয়েছে ভাইজ্যাক স্টেশনের। এর জন্য আমাদের পার ডে 700 টাকা করে নিয়েছে, পেট্রোল আলাদা। আপনারা যদি গ্রুপে 4 জন বা 10 জন থাকেন তাহলে ছোট বা বড় গাড়ি করে ঘুরতে পারেন বা অটো করেও ঘুরতে পারেন। কত কি খরচ হবে তার একটা ডিটেলস ধারণা আমি ভিডিওর লাস্টে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথম দিন যেহেতু আপনারা ট্রেন জার্নি করে সকালবেলা এসেছেন তাই একটু হালকা ট্যুর মানে আরকে বিচের লোকাল সাইট সিনগুলি আপনারা দেখে নিতে পারেন। তো হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আপনারা প্রথমেই চলে আসুন মৎস্যদর্শিনী বা অ্যাকোয়ারিয়াম দেখতে। এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছোট বড় মাছ ও কচ্ছপ আপনারা দেখতে পাবেন। বাচ্চারা এখানে এলে অনেক এনজয় করতে পারবে। টিকিট প্রাইস ফর অ্যাডাল্ট 50 রুপিস এবং ফর চাইল্ড 30 রুপিস। তারপর চলে আসুন T142 এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। এখানে কিন্তু পরপর 3টে মিউজিয়াম রয়েছে, এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম এবং সি হ্যারিয়ার মিউজিয়াম। এই 3টে মিউজিয়ামের টিকিট কিন্তু আপনারা একসাথে এয়ারক্রাফট মিউজিয়াম থেকে কেটে নিতে পারবেন। এই 3টে মিউজিয়ামেরই কিন্তু টিকিট প্রাইস ফর অ্যাডাল্ট 70 রুপিস এবং ফর চাইল্ড 40 রুপিস। চাইল্ডের ক্ষেত্রে 4 ইয়ার্সের নিচে কোনো টিকিট লাগবে না, 4 ইয়ার্স থেকে টিকিট লাগবে 10 ইয়ার্স পর্যন্ত, সেটা হচ্ছে 40 টাকা। এয়ারক্রাফট মিউজিয়াম বা সি হ্যারিয়ার মিউজিয়াম, এই দুটি মিউজিয়াম থেকে আপনারা এই 3টে মিউজিয়ামের জন্য টিকিট একসাথে কেটে নিতে পারবেন। তাহলে টোটাল টিকিটের যে প্রাইস সেটা অনেকটা কমে যাবে। তো আপনারা এসে যখন টিকিট কাটবেন তখন চেক করে নিয়ে কেটে নিতে পারবেন। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি ভাইজ্যাক শহরের পর্যটন প্রচারের অংশ হিসাবে নির্মিত। এটি আনুষ্ঠানিকভাবে 2017 সালের ডিসেম্বর মাসে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কর্তৃক উদ্বোধন করা হয়েছিল। এই বিমানটি ভারতীয় নৌবাহিনীতে 29 বছর ধরে কাজ করেছে এবং 29শে মার্চ 2017 সালে অবসর গ্রহণের সময় পর্যন্ত 30,000 ঘন্টা দুর্ঘটনামুক্ত উড়ান চালিয়েছে। এরপর চলে আসুন সাবমেরিন মিউজিয়াম দেখতে। এই যে সাবমেরিনটি দেখছেন এটি কুরসুরা সাবমেরিন নামে পরিচিত এবং এটি আরকে বিচের ধারে অবস্থিত ভাইজ্যাকের অন্যতম একটি আকর্ষণীয় সাইট সিন হিসাবে বিবেচিত হয়। এই কুরসুরা সাবমেরিনটি 1971 সালে ভারত পাক যুদ্ধ সহ বেশ কয়েকটি যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং 2001 সালে এটিকে বাতিল করে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এই কুরসুরা সাবমেরিন জাদুঘরটি সমগ্র এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় সাবমেরিন যা জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এই কুরসুরা সাবমেরিনটি 1969 সালে রাশিয়ানদের দ্বারা নির্মিত একটি সাবমেরিন। এটি 1970 সালে বাল্টিক সাগর হয়ে বিশাখাপত্তনমে পৌঁছেছিল এবং তারপর থেকে ভারতীয় নৌবাহিনীতে এটি কাজ করে গেছে। এরপর চলে আসুন সি হ্যারিয়ার মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামটি 2023 সালে 11ই মে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই মিউজিয়ামে একটি যুদ্ধ বিমান রাখা রয়েছে ঝুলন্ত অবস্থায়, যেটি 2016 সালে বাতিল হয়। এই মিউজিয়ামেও নৌ সেনাবাহিনীদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন যুদ্ধকালীন ফাইটার প্লেন এবং আরও বিভিন্ন ধরনের সরঞ্জাম রাখা রয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম আরকে বিচ ভিজিট করতে, মানে যেটি রামকৃষ্ণ বিচ নামে খ্যাত। ভাইজ্যাকে ঘুরতে এলে পর্যটকেরা কিন্তু এই বিচের ধারেই হোটেল নেওয়ার চেষ্টা করে যাতে
আশেপাশের লোকাল সাইট সিনগুলি পায়ে হেঁটেই কভার করে নিতে পারে। তাই এই বিচটি ভাইজ্যাকের আর সমস্ত বিচের থেকে বেশ জাঁকজমকপূর্ণ। এছাড়া সন্ধ্যাবেলা বিভিন্ন ধরনের খাবার দাবারও এখানে বিচের ধারে বসতে দেখা যায়। এরপর আমরা চলে এসেছিলাম বিচের একদম ধারেই অবস্থিত ক্রাফট বাজারে। এইখানে কিন্তু বেশ অনেকটা সময় আমাদের লেগে গেছিল। অনেক বিশাল বড় জায়গা জুড়ে এই মার্কেটটি রয়েছে, যেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো রয়েছেই, তার সাথে সাথে আমাদের ঘর সাজানোর জন্য যে সমস্ত আইটেম হয় সেসব জিনিসেরও অনেক সম্ভার, বিপুল সম্ভার ছিল, যা দেখতে দেখতে বেশ অনেকটা টাইমই আমাদের কেটে গেছিলো। এরপর আমরা সেখান থেকে চলে এসেছিলাম আমাদের লাস্ট আজকের সাইট সিন, যেটি হচ্ছে আরকে বিচের ধারে অবস্থিত ভাইজ্যাক কালীবাড়ি। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরার কোনো অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই যতটা পারলাম আপনাদের দেখিয়ে দিলাম। এই মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। কালীবাড়ি দেখার পর আমরা আর কিছুক্ষণ সময় আরকে বিচে কাটিয়ে হোটেলে ফিরে গিয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তারপর ডে 2টা আমরা আরাকু ভ্যালি ভিজিট করার জন্য রেখেছিলাম। তো আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার জন্য, আরাকু ট্রেন, যেটি সকাল 6:45 বিশাখাপত্তনম থেকে ছেড়ে আরাকুর উদ্দেশ্যে যায়। তো আরাকুতে আমরা কিভাবে পৌঁছালাম, কি কি সেখানে দেখলাম, তার একটি ডিটেলস ভিডিও আমি চ্যানেলে খুব শিগগিরই আপলোড করব। তো আপনারা সেখান থেকে আরাকু সম্পর্কিত সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তারপর ডে 3টা আমরা ভাইজ্যাকের নর্থ সাইডটা ভিজিট করেছিলাম। প্রথমেই চলে আসুন কৈলাসগিরি দেখতে। এই যে বন্ধুরা, ওয়েলকাম কৈলাস হিল। আমরা এখন ভিতরে প্রবেশ করছি কৈলাস হিলের দিকে। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই কৈলাসগিরি হলো বিশাখাপত্তনম শহরের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত পার্ক। এই পার্কটি অত্যন্ত সুন্দর এবং সুবিশাল এরিয়া জুড়ে এই পার্কটি অবস্থিত রয়েছে। এবং এই পার্কে সবথেকে আকর্ষণীয় যেটি দেখার সেটি হচ্ছে শিব পার্বতীর এই মূর্তিটি। এই মূর্তি দুটির উচ্চতা হলো 40 ফুট। 100 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কটি ঘুরে দেখার জন্য টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে। এই টয় ট্রেন কিন্তু এসি এবং নন এসি দু রকমেরই ব্যবস্থা রয়েছে। এসিতে অ্যাডাল্টের জন্য ভাড়া হচ্ছে 170 টাকা এবং চাইল্ডদের জন্য 4 থেকে 8 বছরের যদি চাইল্ড হয় তাদের জন্য ভাড়া হচ্ছে 120 টাকা। আর নন এসিতে অ্যাডাল্টদের ভাড়া হচ্ছে 120 টাকা এবং চাইল্ডদের জন্য মানে 4 থেকে 8 বছরের চাইল্ডদের জন্য হচ্ছে 100 টাকা। এছাড়া পাহাড়ের ওপর থেকে রোপওয়ের ব্যবস্থা রয়েছে। এই রোপওয়েতে উঠলে আপনারা ভাইজ্যাক শহরের একটা খুব সুন্দর একটা ভিউ পাবেন এবং তার সাথে সমুদ্রেরও একটা ভিউ পাবেন, সি বিচ দেখতে পাবেন। এই রোপওয়ের মাধ্যমে যদি আপনারা রাউন্ড ট্রিপ করেন তাহলে ফর অ্যাডাল্ট 150 রুপিস এবং ফর চাইল্ড 80 রুপিস করে ফেয়ার রয়েছে। 4 বছরের নিচে বাচ্চাদের কোনো ফেয়ার লাগবে না। এই কৈলাসগিরি পাহাড়ের ওপরে একটি ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে নিচে সমুদ্রের একটি দারুণ ভিউ পাওয়া যায়। এছাড়াও জিপ সাইক্লিং এবং আরও বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিরও ব্যবস্থা রয়েছে এই কৈলাসগিরি পাহাড়ে। এরপর আমরা চলে গিয়েছিলাম ভাইজ্যাক জু দেখতে। এখানে বেশ কিছুটা টাইম আমরা কাটিয়েছিলাম। সাথে মেয়ে রয়েছে ছোট, তাই এই চিড়িয়াখানা দেখতে ওর খুবই ভালো লাগছিল। তাই অনেকক্ষণ টাইম আমরা এখানে কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এরপর আমরা চলে এসেছিলাম রামানাইডু ফিল্ম স্টুডিও দেখতে। এখানকার এন্ট্রি ফি ফর অ্যাডাল্ট 60 রুপিস এবং ফর চাইল্ড 30 রুপিস। এই স্টুডিওটি 33 একর জমির মধ্যে 10 একর জমিতে তৈরি। এটি ভারতের একটি বড় ফিল্ম প্রযোজনা কেন্দ্র। এই ফিল্ম স্টুডিওতে অভিনয়, পরিচালনা, সিনেমাটোগ্রাফি এবং স্ক্রিপ্ট রাইটিংয়ের মতো বিষয়ে কোর্স করানো হয়। এছাড়া বেশ কিছু সিনেমা বা সিরিয়ালের শুটিংও এখানে হয়ে থাকে। এখানে যে সমস্ত বাড়িঘরগুলো দেখছেন এগুলি সবই শুটিংয়ের জন্য ব্যবহৃত হয়। এটি দেখুন একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে হসপিটালের জন্য বিভিন্ন সরঞ্জাম যেমন স্ট্রেচার ধরুন আরও অন্যান্য কিছু সব এগুলো যে রয়েছে এগুলো সবই নকল, মানে সাজানো। আর তাছাড়া একটি নকল পুলিশ স্টেশনও রয়েছে, যেখানে কারাগার মানে জেল করা রয়েছে। পুলিশ স্টেশনে অফিসারের বসার জায়গা সমস্ত কিছুই রয়েছে। এগুলো সবই কিন্তু নকল এবং সিরিয়াল বা সিনেমার জন্য ব্যবহৃত হয়। বাংলা সিনেমার সাথী ছবির কথা নিশ্চয়ই সবার মনে আছে। এই সাথী ছবির শুটিংও কিন্তু এই ফিল্ম স্টুডিওতে হয়েছিল। আমরা যখন গিয়েছিলাম একটি ছবির শুটিংও চলছিল ওখানে, সাউথ ইন্ডিয়ান ফিল্ম হবে। তো দেখুন এখানে সেরকমই একটা শুটিং চলছে।
দেখুন এটি একটি নকল মন্দির। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। এটি সিনেমা বা সিরিয়ালের শুটিং এর জন্য এটা ব্যবহার করা হয়। এই স্টুডিওটিও যেহেতু পাহাড়ের ওপর অবস্থিত, তাই এখান থেকে সমুদ্রের একটি খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই হলো ঋষিকন্যা বিচ। দেখুন পাহাড় আর সমুদ্র একসাথে। এরপর চলে এলাম আমরা ঋষিকন্যা বিচে। এই ঋষিকন্যা বিচই হলো ভাইজ্যাগের একটি মাত্র বিচ যেখানে একমাত্র স্নান করার পারমিশন রয়েছে। এছাড়া এই বিচে বিভিন্ন ধরনের ওয়াটার রাইডস, এছাড়া হর্স রাইড এবং প্যারাগ্লাইডিং এরও ব্যবস্থা রয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম ভিমলি বিচ দেখতে। এই ভিমিলি বিচটি বিশাখাপত্তনম মেন সিটি থেকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত, গোস্থানী নদীর উৎপত্তি স্থলে অবস্থিত। এখানে দেখুন মৎস্যকন্যার একটি খুব সুন্দর মূর্তি রয়েছে যেটা পাথর দিয়ে বানানো। এছাড়া এই ভিমিলি বিচের নীল জলরাশি আপনার মনকে এতটাই শান্ত এবং স্নিগ্ধ করে দেবে যে মনে হবে যেন অনেকটা টাইম সেখানে কাটাই। এরপর আমরা চলে এসেছিলাম থোতলাকোন্ডা বুদ্ধস্তূপ দেখতে। এটি বিশাখাপত্তনম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমনিপত্তনমের কাছে একটি পাহাড়ে অবস্থিত। পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 128 মিটার উঁচুতে অবস্থিত এবং এখান থেকে সমুদ্রের একটি ভিউ পাওয়া যায়। নৌঘাটি স্থাপনের জন্য ভারতীয় নৌবাহিনীর আকাশপথে জমি পেয়ের সময় থোতলাকোন্ডার কথা উঠে আসে এবং 1988 থেকে 1993 সালের মধ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক বড় ধরনের খনন কাজ এখানে করা হয় এবং এই খনন কাজ থেকেই 2000 বছরেরও বেশি পুরনো এই হীনায়ন বুদ্ধ কমপ্লেক্সের অস্তিত্ব প্রমাণিত হয়। এই কমপ্লেক্সের দক্ষিণে একটি পুকুর রয়েছে যা মঠের বাসিন্দাদের জন্য জলের উৎস হিসাবে কাজ করত। এই খনন কার্যের মাধ্যমে কিন্তু অনেক কিছুই উঠে আসে, যেমন ধরুন রৌপ্য মুদ্রা, রোমান রৌপ্য মুদ্রা, এছাড়া পোড়ামাটির টাইলস, স্টুকোর অলংকারের টুকরো, ভাস্কর্যযুক্ত প্যানেল, পাথুরে তৈরি ক্ষুদ্র স্তূপের মডেল, এছাড়া বুদ্ধের পায়ের ছাপও পাওয়া যায়। এরপর আমরা চলে এসেছিলাম থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মোনাস্ট্রি, যেটা দেখলাম তার ঠিক অপোজিটেই রয়েছে থোতলাকোন্ডা সি বিচ, সেটা দেখতে। এছাড়া এই থোতলাকোন্ডা বিচ থেকে যদি আপনারা ভাইজ্যাগ শহরের দিকে এগিয়ে যান তাহলে বাহাতে দেখতে পাবেন একটি বিচ রয়েছে, সেটি হচ্ছে রামাদ্রি বিচ এবং এই বিচেই রয়েছে ন্যাচারাল আর্চ। সমুদ্রের ঢেউয়ের অনবরত ছুটে আসা এবং তার সাথে বাতাসের সংমিশ্রণে এখানকার যে ছোট ছোট পাহাড় বা টিলা মতো রয়েছে তার একটি বিশাল অংশ, বিরাট অংশ ক্ষয়ে গিয়ে এরকম ধরনের একটি ন্যাচারাল আর্চের সৃষ্টি হয়েছে। এরপর বেশ কিছুটা টাইম আমরা এই রামাদ্রি বিচে কাটালাম। তাছাড়া সন্ধ্যেও হয়ে এসেছিল, হাতে বেশি সময় ছিল না। সন্ধেবেলাটা বিচের ধারে বসে ফুরফুরে হাওয়া খেতে কিন্তু ওই দিন মন্দ লাগছিল না। নেক্সট ডে ছিল আমাদের ভাইজ্যাগের লাস্ট দিন, তাই আমরা সেদিনকে ভাইজ্যাগের সাউথের দিকটা ঘুরেছিলাম। সীমাচলম টেম্পল, এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, এটা হচ্ছে মূল মন্দির, এখান দিয়েই প্রবেশ করতে হয়। সব থেকে প্রথমেই আমরা চলে এসেছিলাম সীমাচলম টেম্পল ভিজিট করতে। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটার উঁচুতে অবস্থিত একটি পাহাড়ের উপরে রয়েছে। এই মন্দিরে ভগবান বিষ্ণু নরসিংহ রূপে পূজিত হন। মন্দির খোলার টাইম হলো সকাল 7টা এবং মন্দির বন্ধ হয় রাত 9টার সময়। এই মন্দিরে ভগবানের বিগ্রহকে আপনারা 3 রকমভাবে দর্শন করতে পারবেন। একটি হলো ফ্রিতে আপনারা দেখতে পারবেন, অপরটি হলো 100 টাকার কুপন কেটে আপনারা মন্দিরে দর্শন করতে পারবেন, কাছাকাছি লাইনটা হবে। আর 300 টাকার যদি আপনারা কুপন কাটেন তাহলে সেক্ষেত্রে একদম সামনে থেকে বিগ্রহ দর্শন করতে পারবেন। এরপর চলে আসুন বিশাখাপত্তনম ফিশিং হারবার দেখতে। 1976 সালে 26 হেক্টর জায়গা জুড়ে এই ফিশিং হারবারটি গড়ে উঠেছিল। এটি বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন। শহরের পূর্ব উপকূলে অবস্থিত এই ফিশিং হারবারটি অন্ধ্রপ্রদেশের অন্যতম মাছ ধরার বন্দর হিসেবে বিবেচিত হয়। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়, তো আপনারা যদি চান তাহলে বাড়ির জন্য এখান থেকে মাছ কিনেও নিয়ে যেতে পারেন। এরপর আমরা চলে গিয়েছিলাম শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল ঋষিকন্ডা, এটি ভিজিট করতে। আপনারা যদি 2 হুইলার নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে 10 টাকা করে পার্কিং চার্জ দিতে হবে, আর 4 হুইলারের জন্য সেটা হচ্ছে 30 টাকা। এই যে আমরা এখন প্রবেশ করছি, দেখুন আশপাশটা কত সুন্দর। এই পাশে সব ফুলের গাছ করা রয়েছে, এই পাশেও সব কি সুন্দর গার্ডেন মতো করা রয়েছে।
মন্দিরটা অনেকটা উঁচুতে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। দেখুন এরকম ভাবে সিঁড়িটা করা রয়েছে, আর উপরে আবার ছাউনিও দেওয়া রয়েছে। যারা এই মন্দিরে হেঁটে প্রবেশ করবেন তাদের জন্য ওই সিঁড়ি সিস্টেমটা করা রয়েছে, ছাউনি দেওয়া। আর যারা ভেহিকেল নিয়ে আসবেন তাদের জন্য আলাদা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে ভেঙ্কটেশ্বরা টেম্পল। এই যে একটা টিলা রয়েছে, পাশে রয়েছে সমুদ্র, আর এই হচ্ছে টেম্পলের ফ্রন্ট ভিউটা। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠবো। চলে আসো। মন্দিরের ভিতরে কোনো ক্যামেরার অ্যালাউ নেই, তাই আমরা এতটা পর্যন্ত এসে আমাদের ক্যামেরা অফ করে দিতে বললো। তো আমরা মন্দিরের আশেপাশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখন মন্দিরের একদম মাঝখানটা সিঁড়িতে উঠতে কত সুন্দর ফুল, পুরোটা ফুলের গাছ দিয়ে সাজানো, কত সুন্দর সুন্দর ফুল রয়েছে, খুবই সুন্দর লাগলো। ভগবান নারায়ণের মূর্তি রয়েছে, তা আমরা দর্শন করে এলাম। তো এখন চলুন আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এরপর আমরা চলে এসেছিলাম রসিল চার্চ ভিজিট করতে। এটি বিশাখাপত্তনম সাইট সিনের একটি অন্যতম সাইট সিন প্লেস। এটি মেন বিশাখাপত্তনম শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত, এবং এখান থেকে আশেপাশের সমুদ্র একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, এবং তার সাথে বিশাখাপত্তনম পোর্ট মানে বন্দরেরও একটা দারুণ এবং স্পষ্ট ভিউ পাওয়া যায়। এটি হলো বিশাখাপত্তনম জাহাজ নির্মাণ কেন্দ্র। এখানে অনেক বড় বড় জাহাজের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর সামনে যে গোল্ডেন কালারের মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে ভেঙ্কটেশ্বরা টেম্পল। ওখান থেকেও জাহাজ নির্মাণ কেন্দ্রের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এরপর চলে আসুন সাগর দুর্গা টেম্পল দেখতে। এই মন্দিরটি সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এই সাগর দুর্গা টেম্পলের কাছে একটি ছোট্ট ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে খুব সুন্দর একটি সমুদ্রের ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে ডলফিন নোজের এন্ট্রি গেট। আমরা এখন ডলফিন নোজ দেখতে যাচ্ছি। আমাদের নেক্সট সাইট সিন হলো ডলফিন নোজ। এর ভিতরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে সমুদ্রের একটি খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এটি সম্পূর্ণ নেভি এরিয়ার মধ্যে পড়ে, সেই জন্য সঠিক প্রমাণপত্র পরিচয়পত্র দিয়ে আপনাকে এখানে প্রবেশ করতে হবে, এবং প্রবেশ মূল্য হলো 10 টাকা। এটি হলো লাইট হাউস। এর উপরে উঠে আমাদের সমুদ্রের যে ভিউটা দেখা যায় সেটা দেখতে হবে। আমরা একদম লাইট হাউসের টপে উঠে গেছি। এটি হচ্ছে অপটিক্যাল গ্লাস। এর মাধ্যমেই সিস্টেম থেকে যে আলোটি নির্গত হয় সেটি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই লাইট হাউসের টপ থেকে ডলফিন নোজ যে পাহাড়টি রয়েছে তার একটি সম্পূর্ণ ভিউ পাওয়া যায়। এই পাহাড়টি বিশাখাপত্তনমের ইয়ারাডা এবং গঙ্গাভারম বন্দরের মধ্যবর্তী একটি পাহাড়। এই পাহাড়টি ডলফিনের নাকের মতো দেখতে হওয়ায় এর নামকরণ করা হয়েছে ডলফিনের নাক। আমরা যখন পৌঁছেছিলাম তখন সানসেট হচ্ছিল। এখান থেকে সানসেটের ভিউটি একবার জাস্ট দেখুন, সমুদ্র এবং পাহাড়ের মাঝখানে সূর্যের অস্ত যাওয়া। এরপর চলে আসুন আজকের লাস্ট গন্তব্যস্থল, যেটি হচ্ছে ইয়ারাডা বিচ। আমরা এসে গেছি ইয়ারাডা বিচ ভাইজ্যাকের। দেখুন আশপাশটা কত সুন্দর লাগছে। এই বিচটা দেখতে গোয়ার বিচের মতো। একটুখানি দেখুন আশপাশটা, আমি দেখাচ্ছি। এই ইয়ারাডা বিচকেই ভাইজ্যাকের সব থেকে সুন্দর বিচ হিসাবে মানা হয়। একদিকে সবুজের সমারোহ এবং মনোরম সৌন্দর্য, পর্যটকদের সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয় এই ইয়ারাডা বিচ। এই ছিল আমাদের 3 রাত এবং 4 দিনের ভাইজ্যাকের সফর। এবার চলুন জেনে নিই এই 3 দিনে 4 হুইলার বা অটোতে ঘুরলে কত টাকা খরচ হতে পারে। প্রথম দিন যেহেতু আপনারা আরকে বিচের লোকাল সাইট সিনগুলি করবেন এবং আপনারা আরকে বিচেই থাকছেন, তাই অটো করে বা পাবলিক ট্রান্সপোর্ট করে আপনারা লোকাল সাইট সিনগুলি দেখে নিতে পারবেন। তারপর নেক্সট ডেটা রাখবেন আরাকু ভ্যালি ঘোরার জন্য। লাস্ট দুটো দিনে মানে ভাইজ্যাকের নর্থ এবং সাউথ দেখার জন্য 4 হুইলার বা অটোতে কিরকম ভাড়া হতে পারে তার একটা এস্টিমেটেড ধারণা আপনাদের আমি শেয়ার করে দিলাম। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আমি যতটা সম্ভব চেষ্টা করলাম এই ভাইজ্যাক ভ্রমণের আইটিনারারিটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকমই আরও নতুন নতুন ভ্রমণ সংক্রান্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের নোটিফিকেশনে সহজেই পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায়। আবার হাজির হয়ে যাব একদিন আপনাদের সাথে নতুন কোনো একটি ভ্রমণ সংক্রান্ত তথ্য শেয়ার করে নিতে।